রাত হলে নিখোঁজ হয় মেয়েরা, আর ভোরে পাওয়া যায় চোখহীন বিকৃত এক লাশ। একজন নয়, দুইজন নয়, পুরো ১২ জন। প্রতিটা খুন একই কায়দায়, একই নিষ্ঠুরতায়। কোনোটার চোখ উপড়ে ফেলা, আবার কোনোটার দেহ ছিন্নভিন্ন। শেষমেশ পুলিশ ধরে ফেলে কিলারকে। সবাই ভাবে এবারই দুঃস্বপ্ন শেষ, কিন্তু না, কিলার মরেও খুন থামে না। তাহলে কে করছে এসব? নতুন কেউ, নাকি কিলারটাই কখনো মরেনি? এই গল্প শুধু রক্তের নয়, এটা সেই অন্ধকার মানসিকতার, যা মুখোশের আড়ালে লুকিয়ে থাকে। এটা এমন এক মুভি যা শেষ পর্যন্ত তোমাকে টান টান উত্তেজনায় বেঁধে রাখবে। তুমি শুধু ভাবতেই থাকবে এরপর কি হবে। তাহলে চলো ঢুকে পড়ি সেই রহস্যের দরজায়। অর্জুন একজন ফেয়ারলেস কপ, যে নিজের ডিউটিতে এতটাই স্ট্রিক্ট আর বেপরোয়া যে নিজে আইনের লোক হয়েও কখনো আইন মেনে চলে না। সে কোনো কোর্ট বা ভগবানে বিশ্বাস করে না, অর্থাৎ নিজেই ইনকাউন্টার করে কেস ক্লোজ করতে সে ওস্তাদ। যার কারণে তাকে মাঝে মধ্যেই শোকেস করা হয়, এমনকি কয়েকবার সাসপেন্ডও করা হয়েছে। কিন্তু অর্জুনের কোনো পিছুটান নেই, কারণ তার এই পৃথিবীতে অ্যাড্রি নামের একটি বন্ধু ছাড়া কাদার মতো আর কেউ নেই। অর্জুন মাঝে মধ্যেই সিনিয়রদের কমান্ড না মেনে নিজে থেকেই আসামিদেরকে শাস্তি দিয়ে বসে, কিন্তু সিনিয়ররা কোনো অ্যাকশন নিতে চাইলে সাথে সাথেই অ্যাড্রি তাকে সেভ করে। এভাবেই অ্যাড্রি অর্জুনের চাকরিটা মাঝে মধ্যেই বাঁচায়। কিন্তু এভাবে কতদিন? অর্জুন শহরে নিজের এত শত্রু তৈরি করেছে যে যে কোনো সময় যে কারো হাতে সে মারা পড়তে পারে। তাই তার টিম মেম্বার সহ তার বন্ধু অ্যাড্রিও তাকে বিয়ে করার জন্য বলছে। বিয়ে করলে হয়তো অর্জুন পাল্টে যাবে, কিন্তু অর্জুন বলে, আমি একজন পুলিশ অফিসার, আর এই দুনিয়ায় আমার শত্রুর কোনো অভাব নেই। তাই আমি বিয়ে করে কোনো মেয়ের জীবন নষ্ট করতে চাই না। অ্যাড্রি তখন বলে, ভাই, তুই কোনো ভগবান না যে সব ক্রিমিনালদের বিচার তুইই করবি। দেখবি তোর জন্য একদিন আমার জীবনটাই চলে যাবে, আর সেদিন আমার পরিবারের দেখাশোনা তোকেই করতে হবে। যাই হোক, এই কথাটা তোমরা মনে করে রাখবে। কয়েকদিন পরেই অ্যাড্রির স্ত্রী জেসমিন একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। তাই অ্যাড্রির সাথে সাথে তার বোন প্রিয়া আর অর্জুনও হাসপাতালে যায়। আর এখনই আমরা জানতে পারি অ্যাড্রির বোন প্রিয়া আসলে অর্জুনকে মনে মনে অনেক ভালোবাসে, আর তার সাথে সংসার বাঁধার স্বপ্ন দেখে। এ কথা অ্যাড্রি আর জেসমিন জানলেও তারা কেউ অর্জুনকে এই বিষয়টি জানায়নি। এভাবেই 4টি বছর পার হয়ে যায়। অ্যাড্রির মেয়ে সুখী এখন অনেক বড় হয়ে গিয়েছে। এরই মধ্যে শহরে ঘটতে শুরু করেছে এক মর্মান্তিক ঘটনা। এক রাতে শিল্পা নামের একটি মেয়ে অফিস থেকে ফেরার পথে কিডন্যাপড হয়। মেয়েটির জ্ঞান ফিরতে সে দেখতে পায় তাকে একটি ঘরের মধ্যে অর্ধনগ্ন করে বেঁধে রাখা হয়েছে। শিল্পা ভয়ে ভয়ে চিৎকার করতে থাকে। তখনই একজন সাইকো টাইপের লোক এগিয়ে আসে। ঘরে ঢুকেই সে নিজের থলে থেকে একটা ধারালো নাইফ আর একটি করাত বের করে, আর শিল্পার দিকে এগিয়ে আসতে থাকে, যেটা দেখে শিল্পা বাকরুদ্ধ হয়ে যায়। কি হতে চলেছে তার সাথে? লোকটা এবার শিল্পার উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এরপর কি হয় সেটা একটু পরেই জানা যাবে। অন্যদিকে দেখা যায় অ্যাড্রির স্ত্রী জেসমিন অ্যাড্রিকে প্রিয়ার ব্যাপারে অর্জুনের সাথে কথা বলতে বলছে, যেখানে অর্জুনও উপস্থিত থাকলেও সে কোনো রিয়াক্টই করছে না। অ্যাড্রি বলে, অর্জুন কেন বিয়ে করতে চায় না সেটা আমি জানি, তাই আমি অর্জুনকে জোর করতে পারবো না। পরদিন সকালে সমুদ্রের পাড়ে উলঙ্গ অবস্থায় শিল্পার মৃতদেহ পাওয়া যায়। খুবই নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে তাকে। মৃত্যুর আগে তার চোখ উঠিয়ে নেওয়া হয়েছে, আর শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতের কথা নাই বললাম, করাত দিয়ে শিল্পার হাত পা কেটে নেওয়া হয়েছে। এতে বোঝা যায় কতটা যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া হয়েছে তাকে। এরপর শুধুমাত্র শিল্পাই নয়, পরপর আরও 6টি মেয়েকে কিডন্যাপ করা হয়, আর একইভাবে নির্মমভাবে অত্যাচার করে মারা হয়। কখনো কখনো কিলার মেয়েদের চোখ তুলে নেয়, আবার কখনো কখনো তাদের হাত পা কেটে শরীর থেকে আলাদা করে দেয়, আর শরীরের ক্ষতগুলো স্পষ্ট করে দেয় খুনি কতটা নির্দয়। কিন্তু পুলিশ কোনো সূত্র খুঁজে পায় না। তাই এবার এই কেসের দায়িত্ব দেয় স্পেশাল টিমকে, যাদের লিডার অ্যাড্রি এবং অর্জুন। পুলিশ কমিশনার জানায়, সেম প্যাটার্নে পরপর 6টি খুন করা হয়েছে, যার কোনো প্রমাণ নেই। তবে প্রত্যেকটা মার্ডার স্পটে একটি স্মাইলি পাওয়া গিয়েছে, তাই তারা খুনির নাম দেয় স্মাইলি কিলার। সাইকিয়াট্রিস্ট ডক্টর শম্ভুগামের মতে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ নয়, বরং এটা কোনো সাইকো কিলারের কাজ, যে মেয়েদের আর্তনাদ শুনে মজা পায়। আর ইনভেস্টিগেশন করে জানা যায় কিলার শুধুমাত্র রাতের অন্ধকারে যুবতী মেয়েদেরকে কিডন্যাপ করছে, আর পুরনো কোনো ফ্যাক্টরির মধ্যে নিয়ে তাদের উপরে অমানবিক অত্যাচার করছে। মার্ডার প্যাটার্ন দেখলে বোঝা যায় কিলার লেফট হ্যান্ডেড, আর তার উচ্চতা আনুমানিক 5 ফিট 5 ইঞ্চ। তাই অর্জুন প্রতিটা নাইট ক্লাব এবং শপিং মলে পুলিশ সিকিউরিটি আরও বাড়িয়ে দেয়। তবুও শহরে এই সিরিয়াল কিলিং বন্ধ হয় না, বরং কিলার যেন এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তাই সে এবার প্রতিটা মার্ডারের পর সেখানে একটি করে চিরকুট রেখে যেতে থাকে। এভাবেই সিরিয়াল কিলিং একে একে 12 নম্বরে পৌঁছায়, কিন্তু পুলিশ কোনো সূত্রই খুঁজে পায় না। তাই পুরো শহরের জনগণ বিক্ষোভ করতে শুরু করে। পুলিশেরা কি করছে, কেন কিলারকে ধরতে পারছে না তারা, আর কে এই ইসমাইলি কিলার?
এরই মধ্যে কিলার শানু নামের একটি মেয়েকে কিডন্যাপ করে। পুলিশও তাকে খোঁজাখুঁজি করতে থাকে। আর তখনই অ্যাড্রির মোবাইলে কোনো অজ্ঞাত লোক খুনির লোকেশন শেয়ার করে, যেটা মূলত একটা পুরনো ফ্যাক্টরি ছিল। তাই অ্যাড্রি অর্জুনকে লোকেশনটি শেয়ার করে দেয় আর পুলিশ টিম নিয়ে ফ্যাক্টরিতে পৌঁছায়। এর কিছুক্ষণ পরেই অর্জুন গিয়ে দেখতে পায় সেখানে বেশিরভাগ পুলিশ অফিসার মারা গিয়েছে আর অ্যাড্রিরও মৃতপ্রায় অবস্থা। অর্জুন কিলারের উপরে আক্রমণ করতে যাবে, তখনই কিলার বলে, তুমি যদি আমার সাথে ফাইট করতে চাও ততক্ষণে তোমার বন্ধু মারা পড়বে, তাই তোমার জন্য এটাই ভালো হবে, আমার সাথে ফাইট না করে তোমার বন্ধুকে বাঁচাও। তখনই পুরো পুলিশ টিম এসে কিলারকে গ্রেপ্তার করে নেয় আর অ্যাড্রিকেও হাসপাতালে নিয়ে যায়। এতক্ষণে অ্যাড্রির অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। অ্যাড্রি তখন অর্জুনকে বলে, আমার পরিবারের খেয়াল রাখিস, ওদের খেয়াল রাখার মতো আর কেউ থাকলো না। এটা বলতে বলতেই অ্যাড্রি সেখানেই মারা যায়। একমাত্র বন্ধুকে হারিয়ে অর্জুন পুরোই ভেঙে পড়ে। অ্যাড্রির বলা শেষ কথাটা অর্জুনের মাথায় ঘুরপাক খেতে থাকে। তাই সে নিজের চাকরিটা ছেড়ে দিয়ে অ্যাড্রির বাড়িতে চলে আসে তার পরিবারের খেয়াল রাখার জন্য। এরপর অর্জুন আর প্রিয়া একটি কফি শপ ওপেন করে। অন্যদিকে জানা যায় কিলারের নাম ব্রহ্মা, যার খুনের প্যাটার্ন এতটাই ভয়ানক যে এটা কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। তাই ব্রহ্মা আসলে কোনো সাইকো বা মানসিক পেশেন্ট কিনা সেটা টেস্ট করার জন্য ডিসিপি ডক্টর সালভোগমকে ডাকে। ডক্টর সালভোগম তখন ব্রহ্মাকে বলে, লোকে বলছে তুমি নাকি খুবই নির্মম অত্যাচার করে 12 জন মেয়েকে মেরেছ। উত্তরে ব্রহ্মা বলে, আমি তো শুধুমাত্র আমার মনের কথাই শুনেছি, লোকে কি বলে সেটা আমি পরোয়া করি না। তবে লোকে যেহেতু বলেছে তাহলে হবে হয়তো, আমি কখনো গুণে স্বীকার করি না। সালভোগম তখন বলে, তোমার মন আর কি চাই? উত্তরে ব্রহ্মা বলে, মেয়েদের আর্তনাদ। এসব কথা শুনে ডক্টর বুঝে যায় যে ব্রহ্মা আসলে একজন সিরিয়াল কিলার, যার নেশায় মেয়েদের উপরে অত্যাচার করা, আর তার কোনো মানসিক রোগ নেই। তাই ডক্টর ডিসিপিকে বলে যত দ্রুত সম্ভব ব্রহ্মাকে জেলে ঢোকাতে। এরপর ডক্টর এখান থেকে বেরিয়ে যাবে, তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে জানায় ব্রহ্মা নাকি তার সাথে একান্তে কিছু কথা বলতে চায়। এখন সে ডক্টর সালভোগমকে কী বলে সেটা আমরা আরও সামনে গিয়ে জানতে পারবো। তার আগে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার, জানি তোমরা সেটা অবশ্যই করে দেবে। এরপর অর্জুন আর প্রিয়া একটি পার্টি অ্যাটেন্ড করে, যেখানে দিব্যা নামক একটি মেয়ের সাথে আমরা পরিচিত হই। দিব্যা ডক্টর যোগানন্দ এর মেয়ে, আর ডক্টর যোগানন্দ হচ্ছে সেই ডক্টর যিনি এই সব খুন হওয়া ডেড বডির পোস্টমর্টেম করে থাকেন। পার্টিতে তখন অফিসার মানিকেও দেখা যায় যে এক কোনায় বসে বসে লাল পানি খাচ্ছিলেন, কিন্তু একটি ফোন কলে যেন তার সব নেশা ছুটে যায়, কারণ হাসপাতাল থেকে নাকি ব্রহ্মা ডক্টর সালভোগমকে মেরে পালিয়ে গিয়েছে, যার লাশ একটি গাড়ির ডিক্কিতে পাওয়া গিয়েছে। খবর শুনেই অর্জুন ভয় পেয়ে যায়। তখন অর্জুনের মনে পড়ে যায় তার বাড়ির দরজায় সে একটি চিরকুট পেয়েছিল, যেটাতে লেখা ছিল, তুমি যদি আমার সঙ্গে দেখা করতে না আসো তাহলে এক এক করে তোমার পরিবারকে মেরে ফেলবো। অর্থাৎ এবার ব্রহ্মা অর্জুনকে ব্যক্তিগতভাবে টার্গেট করতে শুরু করেছে, কারণ সেই ব্রহ্মাকে জেলে পাঠিয়েছিল। তখনই খবর আসে ডক্টর সালভোগমের মেয়ে শ্বেতাকেও নাকি কিলার কিডন্যাপ করেছে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর ঠিক 2 দিন পর শ্বেতার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। তাই শহরে আবার আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিডিয়া পুলিশের উপরে আঙ্গুল উঠাতে থাকে, কারণ ব্রহ্মা জেলে থাকলে খুনটি কে করলো। এরপর পুলিশ কমিশনার নিজেই মিডিয়া কনফারেন্স ডেকে বলে, আসলে ব্রহ্মা জেল থেকে পালিয়েছে, খুব দ্রুত আমরা তাকে ধরে ফেলবো। তাই অনুরোধ করছি কেউ সন্ধ্যার পরে বাসা থেকে বের হবেন না। কিন্তু এরপরে দেখা যায় কিলার আরও একটি মেয়েকে একটি লাল গাড়ি করে কিডন্যাপ করে নিয়েছে। যে খবরটা মিডিয়ার কাছে পৌঁছালে শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়। তাই কমিশনার তখন অফিসার মণি এবং একজন সিনিয়র অফিসারকে কেসটির দায়িত্ব দেন। পুরো শহরে পুলিশ টহল বাড়ানো হয়, দেয়ালে দেয়ালে ব্রহ্মার ছবি ঝুলিয়ে দেওয়া হয়, কিন্তু কোনো সূত্রই পুলিশ খুঁজে পায় না। তদন্ত চলতে থাকে ঠিকই, কিন্তু খুনির খেলা থামে না। কমিশনার তখন অফিসারকে ডেকে প্রেশার দিতে থাকে, যা খুশি তাই করো, কিন্তু 24 ঘন্টার মধ্যে কিলারকে গ্রেপ্তার করতেই হবে। ঠিক তখনই অফিসার মুনির হার্ট অ্যাটাক হয় আর তাকে হাসপাতালে ভর্তি করা হলে তার সাথে দেখা করতে কমিশনার আর অর্জুনও আসে। মুনি তখন বলে, আমি ব্রহ্মা সম্পর্কে একটি ফাইল তৈরি করেছি স্যার। আমার 32 বছরের সার্ভিস লাইফে আমি এমন ভয়ঙ্কর খুনি কখনোই দেখিনি। আমার বন্ধুর মেয়েও ব্রহ্মার শিকার হয়েছে। আমি খুবই কাছের থেকে লাশটি দেখেছি। আমারও একটি মেয়ে আছে স্যার, তাই আমিও ভয় পাচ্ছি স্যার। ব্রহ্মা আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গিয়েছে। আগে ব্রহ্মা একজনকে খুন করত আর পরবর্তী টার্গেটের জন্য অপেক্ষা করত, কিন্তু এখন সে হত্যা করার পর ভিকটিমের রক্তমাখা জামাকাপড় আর টর্চারের পুরো ভিডিও তার পরিবারের কাছে পাঠিয়ে দিচ্ছে, যেটা দেখে তার পরিবারের লোকেরা সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে। এরপর ডক্টর যোগানন্দ অর্জুনকে ফোন করে জানায় তার মেয়ে দিব্যা ড্যান্স ক্লাস থেকে বাড়িতে ফেরেনি। অর্জুন সঙ্গে সঙ্গে ডাক্তারের বাড়িতে গিয়ে দেখে সেখানে পুলিশ টিম পৌঁছে গিয়েছে আর দিব্যাকে খোঁজার চেষ্টা করছে। অর্জুন তখন জানতে পারে
দিব্যার ড্যান্স ক্লাস থেকে ফেরার পথে কিডন্যাপ হয়েছে। সেখানে রাস্তায় দিব্যার মোবাইলটি পাওয়া গিয়েছে। অর্জুন তখন খেয়াল করে দিব্যা একটি স্মার্ট ওয়াচ ব্যবহার করত, যার লোকেশন ট্র্যাক করে সে জানতে পারে দিব্যাকে কিলার আসলে কোথায় রেখেছে। তাই সে ছুটে যায় সেখানে, যেটা মূলত একটা পুরনো ফ্যাক্টরি ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে পৌঁছানোর আগেই কিলার দিব্যার গলা কেটে পালিয়ে যায়। অনেক চেষ্টা করেও অর্জুন দিব্যাকে বাঁচাতে পারে না। তাই সে অনেকটাই ভেঙে পড়ে, কারণ দিব্যা তার ছোট বোনের মতো ছিল। দিব্যার সৎকার শেষে অর্জুনকে কমিশনার ডেকে পাঠায়। আসলে কেসের ইনভেস্টিগেশন অফিসার অভিযোগ জানিয়েছে যে অর্জুন রিজাইন করার পরেও পার্সোনালি কেসগুলোকে ইনভেস্টিগেশন করতে শুরু করেছে। অর্জুন ও মুনি পুলিশ কমিশনারের কাছে গেলে কমিশনার তখন অর্জুনের বিষয়টা ইগনোর করে আর অফিসারকে জিজ্ঞেস করে, তুমি ইনভেস্টিগেশন করে কি কি জানতে পেরেছ? তখন মুনি বলে, দিব্যার মার্ডার স্পটে সালু নামের একটি মেয়ের ছবি পেয়েছি আমি, আর এই সালুই হচ্ছে সেই মেয়ে যাকে কিডন্যাপ করে ব্রহ্মা ধরা পড়েছিল। অর্জুন বলে, সম্ভবত সালুকে মারার জন্যই ব্রহ্মা জেল থেকে পালিয়েছে, কারণ সালুই একমাত্র ব্রহ্মার হাত থেকে বেঁচে ফেরা মেয়ে, অর্থাৎ একমাত্র ফেইলার। এরই মধ্যে অফিসার মুনির ফোনে কল আসে আর জানা যায় এইমাত্র সালুকে কিডন্যাপ করা হয়েছে। তদন্তে জানা যায় গণেশ নামের একজন ফটোগ্রাফারের সাথে শানুর অ্যাফেয়ার ছিল। আর গণেশ জানায় ব্রহ্মার শালুকে মারার প্রয়োজনই পড়বে না, শালু ব্রহ্মাকে তার আগেই সিডিউস করে নেবে, কারণ শালু হাইপার সেক্সুয়ালিটি ডিসঅর্ডার নামের একটি রোগের পেশেন্ট। অর্থাৎ সে শুধুমাত্র সেক্স করতেই পছন্দ করে, যার কারণে সে যে কাউকে নিজের প্রতি আকৃষ্ট করে ফেলে, তাদের সাথে ইন্টিমেট হয়। আর এর আগে যখন ব্রহ্মা শালুকে কিডন্যাপ করেছিল তখন সে ফলো করতে করতে দেখেছিল শালু নিজেই ব্রহ্মাকে সিডিউস করে নিয়েছিল, আর ব্রহ্মাও শালুর মোহে পড়ে ইন্টিমেট হয়েছিল, আর এজন্যই সে শালুকে না মেরে ছেড়ে দিয়েছিল। পরে গণেশ নিজেই ব্রহ্মার লোকেশন অ্যাড্রুর কাছে পাঠিয়ে দেয়। এদিকে মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ব্রহ্মা শালুকে কিডন্যাপ করে সেই জায়গাতেই রেখেছে যেখানে আগেও তাকে রেখেছিল। অর্জুন সাথে সাথেই সেখানে পৌঁছায় আর অর্জুনের সাথে ব্রহ্মার ফাইট শুরু হয়ে যায়। অর্জুন বলে, আমি জানি রিসেন্ট হওয়া খুনগুলো তুমি করনি, তুমি আমাকে বলে দাও পরের খুনগুলো কে করেছে, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। এটা শুনে ব্রহ্মা হাসতে শুরু করে। ঠিক তখনই পুলিশ অফিসার পুরো টিম নিয়ে সেখানে চলে আসে আর অর্জুনকে বাঁচাতে ব্রহ্মাকে গুলি করে মেরে ফেলে। কি ভাবছো এখানেই মুভি শেষ? এবার এই মুভির আসল টুইস্ট সামনে আসতে চলেছে। যাই হোক, দেখতে থাকো। ব্রহ্মা মারা গেলে পুলিশেরা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু অর্জুন এতে সন্তুষ্ট নয়। এখন প্রশ্ন উঠে আসে, রিসেন্ট খুনগুলো যদি ব্রহ্মা না করে থাকে তাহলে দ্বিতীয় খুনি কে? জানার আগে একটা রিকোয়েস্ট, এমন টান টান উত্তেজনাপূর্ণ মুভির গল্প শুনতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অর্জুন এবার বাড়ি ফিরে কেস ফাইল নিয়ে ঘাটাঘাটি করতে থাকে আর সে বুঝতে পারে রিসেন্টলি হওয়া খুনগুলো ব্রহ্মাকে কপি করে করা হয়েছে, কিন্তু এগুলো ব্রহ্মা করেনি, বরং কেউ ব্রহ্মাকে নকল করে অর্জুনকেই টার্গেট করছে। এরপর শহরে আবার একটি লাশ পাওয়া যায় যেটির কিলিং স্টাইলও ব্রহ্মার মতোই, মুখে গভীর আঘাতের চিহ্ন, মেয়েটির চোখগুলো উঠিয়ে নেওয়া হয়েছে আর উলঙ্গ অবস্থায় গাছে ঝুলিয়ে রাখা হয়েছে তাকে। কমিশনার জানতে চায় ব্রহ্মা মারা যাওয়ার পরেও কিভাবে এই খুনগুলো হচ্ছে। উত্তরে অর্জুন বলে, এটা একটা কপি পেস্ট খুনি যে ব্রহ্মার প্যাটার্ন ফলো করে খুন করছে। কিন্তু তখনই ইনভেস্টিগেশন অফিসার বলে, কিন্তু এটা কোনোভাবে সম্ভব না, কারণ ব্রহ্মা জেলে থাকা অবস্থাতে তার সাথে শুধুমাত্র ফাদার সেভিয়ার আর তার লয়ার দেখা করতে এসেছিল। অর্জুন তখন বলে, তাহলে ডক্টর সালভোগামের মেয়ে শ্বেতাকে কিডন্যাপ কে করলো? কারণ তখন তো ব্রহ্মা হাসপাতালে পুলিশ পাহারায় ছিল। আমার বিশ্বাস বাইরে থেকে তখন ব্রহ্মার হয়ে কেউ একজন ডক্টর সালভোগামের মেয়েকে কিডন্যাপ করেছিল, আর মেয়েকে মারার ভয় দেখিয়ে ডক্টর সালভোগামকে দিয়ে ব্রহ্মাকে বাইরে বের করেছিল, আর তারপরে ডক্টর সালভোগামকে মেরে তারপর শ্বেতাকেও মেরে ফেলেছে। এখন এসব কিছু শুনে কমিশনারও কনফিউজ হয়ে যায়। অন্যদিকে দেখা যায় কিলার দিব্যাকে খুন করার ভিডিও তার বাবা মাকে পাঠিয়েছে। মেয়ের এমন যন্ত্রণাদায়ক মৃত্যু মেনে নিতে না পেরে দিব্যার বাবা মাও আত্মহত্যা করে। অন্যদিকে অর্জুন কেসের ইনভেস্টিগেশনের জন্য সেই থানাতে যায় আর সেখান থেকে জানতে পারে জেলের কয়েদিদের সাথে দেখা করার জন্য মাঝে মধ্যেই একজন ফাদার আসতো, যে মাঝে মধ্যেই ব্রহ্মার সাথেও কথা বলতো, যার সাথে একজন অ্যাসিস্ট্যান্টও আসতো। সাথে সাথেই অর্জুন চার্চে গিয়ে ফাদারের থেকে জানতে পারে তার অ্যাসিস্ট্যান্ট আর কেউ না, বরং বাবু, যাকে অর্জুন একটা কেসে অ্যারেস্ট করেছিল, যেটা সামনে আসলেই আমরা খুনি পর্যন্ত পৌঁছে যাব। এখন কোন কেসে তাকে অ্যারেস্ট করা হয়েছিল সেটা মুভির শেষে গিয়ে জানা যাবে। এবার বাবুর সাথে দেখা করলে বাবু অর্জুনকে দেখে অনেক বেশি ভয় পেতে থাকে, কিন্তু 1 বছর আগে অ্যারেস্ট করলে বাবু কেন এখনও অর্জুনকে ভয় পাবে? তাই আনঅফিসিয়ালি অর্জুন বাবুকে তুলে নেয় আর তাকে মারধর করে এটা জিজ্ঞাসা করে যে কেন সে অর্জুনকে টার্গেট করেছে। কিন্তু এরই মধ্যে ফাদার
অফিসার মানিকে বাবুর ব্যাপারে জানিয়ে দিলে অফিসার মানি এসে বাবুকে অর্জুনের হাত থেকে বাঁচায়। বাবু তখন বলে, অর্জুন স্যার নিজে খুন করে আমাকে ফাঁসানোর জন্য এমনটা করছে, আর শানু নামের মেয়েটিকে সেই কিডন্যাপ করেছিল, যেটা আমি নিজের চোখে দেখেছিলাম, কিন্তু ভয়ে আমি সেটা কাউকে বলিনি। তখনই এখানে কমিশনার চলে আসে, আর ইনভেস্টিগেশন অফিসার তখন শানু কিডন্যাপের ব্যাপারে কমিশনারকে জানিয়ে দেয়। কমিশনার তখন অর্জুনের কাছে জিজ্ঞাসা করলে অর্জুন বলে সে সত্যিই শানুকে কিডন্যাপ করেছিল, কারণ সে ব্রহ্মা পালানোর পর যখন শানুর কাছে গিয়েছিল তখন শানু বলেছিল, স্যার আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ ব্রহ্মা আমাকে কিডন্যাপ করলেও আমাকে মারবে না। তখনই সে বুঝে গিয়েছিল শানু আর ব্রহ্মার মধ্যে কোনো না কোনো কানেকশন আছে, তাই সে শানুকে কিডন্যাপ করে সেই জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে ব্রহ্মা আগেরবার শানুকে রেখেছিল, আর সে শুধুমাত্র ব্রহ্মার কাছে পৌঁছানোর জন্যই এমনটা করেছিল। এবার অর্জুন ইনভেস্টিগেশন অফিসারের কাছে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি শানুকে কিডন্যাপ করেছিলাম সেজন্যই সেখানে গিয়েছিলাম, কিন্তু ওই সময় বাবু ওই ফ্যাক্টরিতে কি করছিল এটা আপনি জিজ্ঞাসা করেছেন? তখন উত্তরে বাবু বলে, গণেশ স্যারের গার্লফ্রেন্ড ছিল শানু, আর শালুর কিছু ছবি দেওয়ার জন্য গণেশ স্যার আমাকে শালুর বাড়িতে পাঠিয়েছিল, যেখানে আমি অর্জুন স্যারকে দেখে তাকে ফলো করতে শুরু করেছিলাম, আর এক পর্যায়ে আমি ওই ফ্যাক্টরিতে গিয়ে পৌঁছেছিলাম। এই পুরো বিষয়টা এবার শালুর মুখ থেকে শোনার জন্য হাসপাতালে কল করা হয়, কিন্তু তখনই জানা যায় শালু নাকি হাসপাতাল থেকে পালিয়েছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই শালুকে আসলে গণেশ কিডন্যাপ করে নিয়েছে। এরই মধ্যে চার্চের ফাদার পুরো মিডিয়া নিয়ে এখানে চলে আসে, আর মিডিয়া পুলিশের উপরে আঙুল উঠাতে থাকে যে তারা নাকি বাবু নামের একটি অসহায় ছেলেকে মিথ্যা কেসে ফাঁসানোর জন্য তুলে নিয়ে এসেছে, যেটা তারা এর আগেও করেছে। এই খবর সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সাড়া ফেলে, আর সবাই বাবুকে সেভ করার জন্য হ্যাশট্যাগ দিতে থাকে। তাই কমিশনার বাধ্য হয় বাবুকে ছেড়ে দেওয়ার জন্য। অন্যদিকে দেখা যায় গণেশ শানুকে নিজের বাড়িতে নিয়ে এটা বোঝানোর চেষ্টা করছে যে বাবুই আসল সিরিয়াল কিলার, যে শহরে একের পর এক মেয়েদেরকে খুন করছে, আর সে শানুকেও খুন করতে চলেছে। কিন্তু শানু কোনোভাবেই এটা মানতে রাজি না। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, আর এক পর্যায়ে শানু গণেশকে মেরে ফেলে, আর তখনই বাবু এসে শানুকেও কিডন্যাপ করে। এদিকে অর্জুনের হঠাৎ করেই মনে পড়ে যায় সে একদিন বাবুকে দিবিয়ার বার্থডে পার্টিতে ফটোশ্যুট করতে দেখেছিল, অর্থাৎ বাবু মাঝে মধ্যেই ফটোশ্যুট করে। তাই সে সাথে সাথেই বাবুর ফটো স্টুডিওতে চলে আসে, যেখানে একটি কম্পিউটারে অর্জুন খুন হওয়া মেয়েদের ছবি দেখতে পায়, আর তাদের পুরো ইনফরমেশনও সেখানে ছিল। তখন এখানে বাবু চলে আসে, আর অর্জুনকে দেখে ভয়ের নাটক করতে থাকে, কিন্তু এক পর্যায়ে সুযোগ বুঝে অর্জুনের উপরেই আক্রমণ করে বসে। এরপর মারামারির এক পর্যায়ে বাবু অর্জুনকে একটি ঘরের মধ্যে বন্দি করে ফেলে, আর নিজেই নিজের কম্পিউটারগুলোকে ভাঙতে থাকে। এবার বাবু নিজেই বলতে শুরু করে, ফাদার যখন জেলে কয়েদিদের সাথে দেখা করতে আসতো তখন আমি কান্নার নাটক করে বলি অর্জুন আমাকে বিনা দোষে ফাঁসিয়ে দিয়েছে, যার কারণে ফাদার নিজের থেকেই আমাকে জামিন করিয়ে দেয়। কিন্তু আমি জেল থেকে বাইরে যাওয়ার আগে ব্রহ্মার সাথে দেখা করেছিলাম। আমি তাকে বলেছিলাম, আমি তোমাকে সেদিন ফ্যাক্টরিতে একটি মেয়েকে খুন করতে দেখেছি, তুমি তার চোখ দুটো বের করে নিয়েছিলে। এরপর পুলিশ চলে আসলে তুমি সেখান থেকে পালিয়ে যাও, আর তোমার বদলে আমি ধরা পড়ে যাই। পুলিশ অফিসাররা আমাকে অনেক বেশি টর্চার করেছে, কিন্তু আমি কোনোভাবেই তোমার নাম বলিনি। তখন ব্রহ্মা আমাকে বলে, তুমি আমার নাম বলনি, আর তার কারণ আমি তোমার চোখে দেখতে পাচ্ছি, তুমি আমার মতোই হতে চাও। ব্রহ্মা ধীরে ধীরে আমাকে বলতে থাকে, একজন মানুষকে যখন অনেক বেশি কষ্ট দিয়ে মারা হয় তখন কতটা আনন্দ পাওয়া যায়। এর কিছুদিন পরেই আমি ব্রহ্মাকে জেল থেকে পালাতে সাহায্য করি, আর সেদিন আমি যখন দিবিয়াকে মারতে যাচ্ছিলাম তখনই সেখানে তুমি চলে এসেছিলে, তাই আমি অনেক ভয় পেয়ে যাই। কিন্তু ব্রহ্মা কোনো কিছুই না ভেবে দিবিয়ার গলা কেটে দেয়, আর সে আমাকে বলে, বুকে এমন ভয় নিয়ে তুমি কখনোই ব্রহ্মা হতে পারবে না, তোমাকে অনেক সাহসী হতে হবে। এবার সিন প্রেজেন্টে শিফট হলে বাবু অর্জুনকে বলে, যতক্ষণ পর্যন্ত আমি তোমার চোখে ভয় না দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি ব্রহ্মা হতে পারবো না, তাই আমি এখন থেকে আর তোমাকে ভয় পাবো না। এটা বলে সে দরজা খুলে অর্জুনের সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু এরই মধ্যে সেখানে পুলিশ টিম এসে বাবুকে ছেড়ে অর্জুনকেই অ্যারেস্ট করে নেয়। এরপর পুলিশ কমিশনার অর্জুনকে বলে, তোমার এগেনস্টে এত কমপ্লেন আসছে যে তোমাকে অ্যারেস্ট করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। অর্জুন এবার কমিশনারকে বাবুর স্টুডিও সম্পর্কে বলে। কমিশনার তখন অর্জুনকে বলে, বাবুকে গোপনভাবে গ্রেপ্তার করো, যেন এই খবরটা অন্য কেউ জানতে না পারে। সাথে সাথে অর্জুন তার টিম নিয়ে বেরিয়ে পড়ে বাবুকে গ্রেপ্তার করার জন্য। কিন্তু তখনই তার কাছে জেসমিনের কল আসে। জেসমিন বলে, বাবু নাকি তার মেয়ে সখীকে কিডন্যাপ করে নিয়েছে, আর সে বলেছে তুমি যদি চার্চে যাও তাহলেই সে সখীকে ছাড়বে। সাথে সাথে অর্জুন চার্চে চলে আসে, আর বাবুকে মারতে মারতে জিজ্ঞেস করে সখী কোথায়, কিন্তু বাবু কোনোভাবেই তার মুখ খোলে না। উল্টো সে অর্জুনকে বলে, আমি তোমার চোখে ভয় দেখতে চাই, তোমার চোখে ভয় দেখলে তবেই আমি ব্রহ্মা হতে পারবো।
এরপর বাবু অর্জুন আর জেসমিনের সাথে তাদের গাড়িতে বসে সখীর দিকে যেতে থাকে। আর তখনই বাবু জেসমিনের সাথে একটা গেম খেলতে চায়। জেসমিন এই সব কিছু সহ্য করতে না পেরে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে সুইসাইড করে নেয়। এরপর বাবু অর্জুনকে সেই ফ্যাক্টরিতে নিয়ে আসে আর বলে, আমি যখন সখীকে কিডন্যাপ করেছি এবং জেসমিনের এমন অবস্থা করেছি, তাহলে তুমি কিভাবে ভাবলে তোমার গার্লফ্রেন্ড প্রিয়া এখনও অবধি ভালো আছে? এটা শুনে অর্জুন বুঝতে পারে বাবু আসলে প্রিয়াকেও কিডন্যাপ করে নিয়েছে। সে বাবুকে জিজ্ঞাসা করে, প্রিয়া কোথায়? তখন বাবু ফ্যাক্টরির সাইডে পড়ে থাকা একটি বস্তার দিকে ইশারা করে। অর্জুন বস্তা খুলতেই সেখানে শানুকে দেখতে পায়, যা দেখে তার মধ্যে কিছুটা হলেও স্বস্তি আসে। আর ঠিক তখনই সেখানে গাড়ি নিয়ে চলে আসে প্রিয়া, কিন্তু এখনও সে জানতে পারেনি সখী আসলে কোথায়। এবার তারা ওই ফ্যাক্টরির ভেতরে গিয়ে দেখে বাবু সখীর গলায় চাকু ধরে আছে। বাবু এবার বলে, এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে তুমি বাঁচাতে পারবে, হয় সখীকে বাঁচাও, না হলে প্রিয়াকে। কিন্তু অর্জুন তখন তার কাছে থাকা একটি লোহার রড বাবুর চোখের গেঁথে দেয়, আর সখী এবং প্রিয়া দুজনকেই বাঁচিয়ে নেয়। এরপর সিন হাসপাতালে শিফট হয়, যেখানে দেখা যায় প্রিয়া হাসপাতালে ভর্তি, কারণ তার গলায় একটা ছোট্ট আঘাত এসেছে। এবার অর্জুনও প্রিয়ার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেয়। অপরদিকে বাবুকে দেখা যায় সেও হাসপাতালে ভর্তি আছে, আর তার একটি চোখ অন্ধ হয়ে গিয়েছে। সে আরেকটা চোখ খুলতেই দেখতে পায় তার সামনে চলতে থাকা টিভিতে নিউজ দেখানো হচ্ছে। কিন্তু খবরটা দেখেই বাবু অনেকটাই শকড হয়ে যায়, কারণ টিভিতে দেখানো হচ্ছিল সে নাকি ক্রাইম স্পটেই মারা গিয়েছে। তখনই ঘরের মধ্যে অর্জুন এন্ট্রি নেয়, আর অর্জুনকে দেখে বাবু ভয়ে চিৎকার করতে থাকে, কারণ সে বুঝতে পেরে গিয়েছে এবার তার সাথে কি হতে চলেছে। আর এই ভয়ের সাথে অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই সিনেমাটি একবার দেখলে মাথা থেকে কিছুতেই যাবে না, আর শেষ দৃশ্যটা তোমার চিন্তাকেও উল্টে দেবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিও, আর হ্যাঁ, এমন আরও ভয়াল টান রহস্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এটা তো কেবল শুরু, আসল রহস্য এখনও বাকি।